অরনির্দেশা সাহিত্য চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে অরনির্দেশার গল্প, কবিতা, উপন্যাস শুনতে থাকুন। কলমে ও কণ্ঠে আমি রিঙ্কু আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ছোট গল্প। গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা আন্তরিক অনুরোধ আছে। আসুন সবাই মিলে একসাথে একটা বদ্ধমূল অহেতুক ভুল দৃষ্টিভঙ্গি পাল্টে নিন। কথা দিচ্ছি, এতে আপনাদের কিচ্ছু হারাবে না, অথচ ওরা পাবে অনেক কিছু। ওরা যারা জন্ম থেকে একটা নাক সিটকানো শুনতে শুনতে বড় হয় আর শামুকের মতো গুটাতে থাকে নিজেকে। আপনাদের কাছে আরও একবার আবেদন, সাদা রঙের মোহে অন্ধ না হয়ে প্রকৃত দৃষ্টি দিয়ে তাকিয়ে দেখুন ওদেরকেও। দেখুন ওখানেও এক অপূর্ব সৌন্দর্য বিরাজমান। আসুন মিথ্যে মোহের জাল ছিঁড়ে আমরা ওদের মনেও মন মিলাই। আজকের গল্প রং। সদ্য বিয়ে হওয়া বর্ষার আলমারি ভর্তি হয়ে গেছে নতুন শাড়িতে। সুতির ছাপা থেকে শুরু করে বেনারসি পর্যন্ত প্রায় সব রকম শাড়ি মজুদ এখানে। আলমারি পাল্লা খুললেই নতুন রঙের একটা মৃদু মিষ্টি গন্ধ নাকে এসে লাগছে। কিন্তু দুঃখের বিষয়, এক আলমারি শাড়ির মধ্যে একটা শাড়িও নববধূর রঙিন হৃদয়ে সম্পূর্ণ জায়গা পায়নি। নকশা ও গুণগত মান ঠিক থাকা সত্ত্বেও পছন্দ না হওয়ার কারণ তাদের রং। এরা কেউই লাল টুকটুকে নয়। বর্ষা এই একটি মাত্র রঙকেই সব চাইতে বেশি ভালোবাসে। দুবারই এত উপহারের মধ্যে কেউ তাকে একটা টকটকে লাল রঙের শাড়ি উপহার দেয়নি। বেশিরভাগ শাড়িগুলোই হালকা রঙের, কোনোটা সবজে, কোনোটা আকাশি, কোনোটা আবার পেস্তা, তুতে, কমলা, সবই হালকার ওপরে। দু একখানা সামান্য লালচে, ওতে মন উছলায় না নতুন বউয়ের। ভেবেই মনে মনে বিরক্ত হয় বর্ষা। উপহার কিনতে গিয়ে কেউ আর প্রাপকের ভালো লাগার কথা ভাবে না। দোকানে গিয়ে বললেই হলো একটা শাড়ি চাই। কর্মচারীদের প্রথম প্রশ্ন, বাজেট কত? দ্বিতীয় প্রশ্ন, কিসের অনুষ্ঠান, শ্রাদ্ধ না বিয়ে? উত্তরটা যদি বিয়ে হয়, সঙ্গে সঙ্গে শেষ প্রশ্ন, কোণে ফর্সা না কালো? ফর্সা বললেই লাল টকটকে শাড়িটা প্যাকেটবন্দি, আর কালো বললেই কর্মচারীটি একবার মাথা চুলকেই কোনো ভাঁজের তলা থেকে টেনে বের করে আনে অনেক দিন পরে থাকা মেড়ে কোনো একটা শাড়ির বান্ডিল। তার থেকে আকাশি নয় সবজে ধরিয়ে দেয় ক্রেতার হাতে। তাই তো বর্ষার আলমারিতে সব হালকা রঙের শাড়ি জমা হয়েছে। একটাও দুধে আলতা বা টুকটুকে লাল নেই। এমনকি তার বিয়ে ও বউ ভাতের শাড়িও লাল নয়। সবার একই ধারণা, বর্ষার গায়ের রং যে কালো। কিন্তু বর্ষা, সে যে ছোটবেলা থেকেই টকটকে লাল পছন্দ করে। তবুও তার পোশাকে কোনো লাল রং থাকে না। বর্ষা আজ স্বামী দীপাঞ্জনের সঙ্গে মার্কেটে এসেছে কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে। সাথে একটা শাড়িও কেনার আছে, দীপাঞ্জনের কলিগের বউ ভাতের গিফট। দোকানের কর্মচারী তার চিরাচরিত ঐতিহ্য বজায় রেখে বাজেট অনুযায়ী খুব সুন্দর একটা ঘন লাল রঙের শিফন প্যাক করে দেয়। বাজার থেকে ফেরার পথে বর্ষার মাথায় একটা বুদ্ধি খেলে যায়। বাড়ি ফিরে সে চুপি চুপি শাড়িটা পাল্টে দেবে। ও নিজের নতুন শাড়ি থেকে বেছে একটা এই দামের শাড়ি প্যাক করে দেবে, কেউ জানতে পারবে না।
এই লাল শিফনটা সে রেখে দেবে যত্ন করে, কখনো পড়তে না পারুক, তার নিজস্ব সম্পদ হয়ে নিজের আলমারিতে তো থাকবে। ভাবনাটা ভাবতে ভাবতেই বর্ষা আনন্দে মনে মনে শাড়িটা পরে নেয় চটপট, সঙ্গে ম্যাচিং বাকি সাজগোজ। তার তৃষ্ণার্ত মন যুবতী হরিণীর মতো ছুটে যায় অনেক দূরে একটা ঝর্ণার কাছে, সেখানে মৌর হয়ে নাচতে থাকে মনের সুখে। তার অঙ্গে এখন লাল বসন, একদম টকটকে গাঢ় ঘন লাল, যা সে ছোটবেলা থেকে পড়তে দেখেছে কাকাতো দিদি ঝিমলিকে। বর্ষার সমস্ত হৃদয় জুড়ে এখন শুধুই বিচ্ছুরিত হচ্ছে রাশি রাশি লালের আভা। বর্ষার ঘোর কাটে দীপাঞ্জনের বাইকের ব্রেক কষার অভিঘাতে। বাড়ির গেটের কাছে এসে গেছে তারা। বাইক থেকে নেমে শাড়ির প্যাকেট হাতে ঝুলিয়ে বর্ষা ঢুকে যায় নিজের ঘরে। কদিন পরে এক সন্ধ্যায় বর্ষার শ্বশুরবাড়ির ড্রয়িং রুমে চায়ের আসর বসেছে। পরিবারের সবাই সেখানে উপস্থিত আছেন। আছেন আরও কয়েকজন বাইরের লোক। বর্ষা এখন কাজে ভীষণ ব্যস্ত। এদিকে দীপাঞ্জনেরও এখন খুব তাড়া, একটা দরকারি কাজে বাইরে যেতে হবে, অথচ তার প্রয়োজনীয় কাগজপত্র খুঁজে পাচ্ছে না কিছুতেই। কিন্তু বর্ষার কাজের ব্যস্ততা দেখে ওকেও ডাকতে খারাপ লাগছে তার, ফলে নিজেই সব তন্ন তন্ন করে খুঁজতে থাকে সে। নিজের আলমারিতে না পেয়ে হাত দেয় বর্ষার আলমারিতে। সেখানে নিজের প্রয়োজনীয় কাগজপত্র খুঁজে না পেলেও খুঁজে পায় একটা নিষ্ঠুর সত্যের সন্ধান। রাতে বর্ষা বিছানায় এসে দীপাঞ্জনের কাছে বসলে দীপাঞ্জন তাকে কাছে টেনে নিয়ে বলে, আগামী রবিবার আবার একটা বিয়ের নিমন্ত্রণ আছে, দুজনকেই যেতে হবে। বর্ষা একটু আপত্তি করে, ওখানে তুমি একাই যেও, এ কদিনে প্রচুর বেড়ানো হয়ে গেল, আর ভালো লাগছে না, এবার একটু পড়াশোনায় মন দিই। বৃষ্টি রানী, ওনারা বিশেষভাবে তোমাকেও যেতে বলেছেন, না বললে চলবে না। তুমি না গেলে ওনাদের কাছে আমি ছোট হয়ে যাব, তুমি চাও সেটা? বর্ষার দিকে অভিমানী দৃষ্টিতে তাকায় দীপাঞ্জন। বর্ষা শেষমেশ সম্মতির হাসি দেয়। দীপাঞ্জন খাটের বাজুতে ভর দিয়ে পা মেলে বসে। বর্ষা তার কোলে মাথা দিয়ে গুটিসুটি শুয়ে পড়ে। দীপাঞ্জন বর্ষা শ্যাম্পু করা খোলা চুলে হাত বোলাতে বোলাতে জিজ্ঞাসা করে, ওই দিন তুমি কি শাড়ি পরে যাবে? বর্ষা বলে, কেন, কত শাড়ি আছে, যাবো যে কোনো একটা পরে। দীপাঞ্জনের হাত বর্ষার চুল থেকে নেমে আসে সদ্য বৃষ্টিধারায় ধৌত তকতকে মসৃণ শিলার মতো গাল দুটিতে। না বৃষ্টি রানী, যে কোনো শাড়ি নয়, রবিবার তুমি যে শাড়িটা পরে যাবে সেটা আমার আলমারিতে আছে, যাও এনে দেখো পছন্দ হয়েছে কিনা। দুটো প্যাকেট আছে, দুটোই আনবে। বর্ষা একটু অবাক দৃষ্টিতে তাকায় দীপাঞ্জনের দিকে, তারপর এগিয়ে যায় আলমারির উদ্দেশ্যে। আলমারি পাল্লা খুলতেই সবার ওপরে দুটো নতুন প্যাকেট, একটার গায়ে লেখা বস্ত্র বিপণী আর একটার গায়ে লেখা লাবণ্যময়ী। প্যাকেট দুটো নিয়ে বিছানায় ফিরে আসে বর্ষা। দীপাঞ্জন হাত ধরে বর্ষাকে ড্রেসিং টেবিলের সামনে নিয়ে যায়, টুলের ওপরে বসিয়ে বলে, চোখ বন্ধ করো, খুলতে বললে খুলবে। কি ঘটতে চলেছে কিছু আন্দাজ করতে না পেরে বর্ষা স্ট্যাচুর মতো চুপচাপ বসে থাকে। দীপাঞ্জন প্যাকেট খুলে শাড়িটা বের করে কয়েকটা ভাঁজ ভেঙে চাপিয়ে দেয় বর্ষার গায়ে। অন্য প্যাকেট থেকে একটা ছোট্ট লাল টিপ নিয়ে পরিয়ে দেয় কপালের মাঝখানে। প্যাকেটের বাকি জিনিস প্যাকেট সমেত তুলে দেয় বর্ষার হাতে। পেছন থেকে আলতো করে নিজের চিবুক ছোঁয়ায় তার বৃষ্টি রানীর মাথায়, জড়িয়ে ধরে বলে, এবার চোখ খোলো। চোখ খুলতেই বিস্ময়ে ফেটে পড়ে বর্ষা, এ কি,
তার অঙ্গে গাঢ় ঘন লাল একটা বালুচরি, ঠিক যেমনটা তার পছন্দ। অপ্রত্যাশিত আনন্দে বর্ষার দু চোখ টলটল করে ওঠে। ঝাপসা চোখে হাতের প্যাকেটটা খুলে দেখে সাধারণ কিছু প্রসাধনী আছে। দীপাঞ্জন বর্ষার জলপূর্ণ মুখটাকে ওপরের দিকে তুলে তার ফিনফিনে পাতলা ঠোঁট দুটোতে একটা মিষ্টি আদর রেখে দিয়ে বলে, তোমার লাল এত পছন্দ, আমায় একবারও বলনি কেন? জানলে সেদিন আর একটা লাল শিফন তক্ষুনি কিনতাম, আর বউ ভাতের বেনারসিটাও লাল হতো। আমি তো ভেবেছিলাম তুমি ইচ্ছে করে লাল পরো না। নিজের গায়ের কালো আর পছন্দের লাল রং দুটোর প্রতি মনের এমন দুর্বলতা দীপাঞ্জনের কাছে ধরা পড়ে যাওয়ায় ভীষণ লজ্জা পায় বর্ষা। বলে, সবাই যে বলে কালো মানুষকে লাল পরতে নেই। কে বলেছে কালো মানুষেরা লাল বস্ত্র পরতে পারবে না? কে কোন রঙের পোশাক পরবে তা নির্ভর করবে সম্পূর্ণ তার নিজের পছন্দের ওপর। বর্ষা দুঃখের সাথে বলে, লাল পোশাকে কালোদের বাজে দেখায়, লোকে টিটকিরি দেয়, বলে কয়লার খনিতে আগুন লেগেছে। যারা বলে তারা অন্যকে আঘাত করে মজা নেয়, তাই সত্যকে স্বীকার করে না। লাল রং ফর্সা ত্বকের রং যেমন খুলে দেয়, কালো ত্বকের রঙকেও তেমন উজ্জ্বল দেখায়। আমি এত কালো হয়ে লাল রঙের শাড়ি পরে তোমার সাথে গেলে তুমি লজ্জা পাবে না? অন্যরা যখন আমার দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকাবে, চোখ টিপে টিপে হাসবে, তোমার মন খারাপ করবে না? দীপাঞ্জন বলে, লাল তোমার যেমন প্রিয়, অসীম বর্ণ আমার তেমন প্রিয়। আমাকে কেউ জোর করে চাপিয়ে দেয়নি ম্যাডাম। বলে প্যাকেট থেকে মুখে মাখা ক্রিমের কৌটা খুলে আঙুলের মাথায় একটু মাখিয়ে নিয়ে লাগিয়ে দেয় বর্ষার গালে। আরও বলে, এতে ত্বক বেশ উজ্জ্বল দেখায়। তাই ফেয়ারনেস ক্রিম মেখে তাকে অপমান করার আর কোনো দরকার নেই। ছোটবেলা থেকে একটা একটা করে জমতে থাকা কুণ্ঠাগুলো জমে জমে বড্ড শক্ত একটা প্রাচীর তৈরি করেছে, যার মধ্যে এতদিন কুঁকড়ে থেকেছে বর্ষা। এখন বুকের মাঝে প্রবল আঘাতে কিছু খসে পড়ার শব্দ শুনতে পায় সে। সকল কুণ্ঠার শক্ত পাঁচিল ভেঙে বেরিয়ে আসে বর্ষা। স্বতঃস্ফূর্তভাবে কঠিন বাহু ডোরে জাপটে ধরে দীপাঞ্জনকে। বাঁধ ভাঙা প্রথম জলের মতো উচ্ছ্বসিত আদরে আদরে ভাসিয়ে নিয়ে যায় মুক্তিদাতাকে। এতদিন বর্ষার অন্তর মাঝে বন্দী হয়ে থাকা পাকা কামরাঙার মতো হলুদ কমলা আনন্দের ধারা স্বাধীনতার উন্মুক্ত পথ খুঁজে পায়। দীপাঞ্জন বর্ষার এই আনন্দে একটা তৃপ্তি বোধ করে। ভাবে, মানুষ কেন যে বর্ণ বৈষম্যের মতো এমন একটা ফালতু অপ্রয়োজনীয় বিভেদ নিজেদের মনের মধ্যে সৃষ্টি করে যুগ যুগ বয়ে চলেছে, আর কালো রঙের মানুষগুলোকে বঞ্চিত করছে তাদের সকল ন্যায্য পাওনা থেকে। দীপাঞ্জন মনে প্রাণে চায় এই ত্বকের বৈষম্য সমাজ থেকে চিরতরে ধুয়ে মুছে ছাফ হয়ে যাক। তার ভীষণ ইচ্ছে করে ফর্সা ত্বকের অধিকারী হয়ে মনে মনে গরবিনী প্রতিটি মানুষের কাছে করজোড়ে অনুরোধ জানায়, নিজের গৌরবর্ণ নিয়ে গর্ব করতে গিয়ে কালো মানুষদের অপমান করবেন না। আপনার সাদা আর ওনাদের কালো দুটোই স্বাভাবিক রং, মেলানিনের সামান্য হেরফের মাত্র। তাই ফর্সা রং পাওয়া কোনো এক্সট্রা বাহাদুরি নয়, উল্টে স্বাস্থ্যের দিক দিয়ে একটা অতিরিক্ত ভয় বরং। মানুষের এক্সট্রা বাহাদুরি কিছু যদি থেকে থাকে, তাহলে তার আদর্শ মানুষ হবার যোগ্যতা অর্জনে। এখানে বাহাদুরি দেখান সকলে, আর তা নিয়ে নিজে নয় বাবা মা পরিজনদের গর্ব করতে দিন। দীপাঞ্জন বর্ষার এতদিনের মনোদুঃখের কথা ভেবে মনে মনে ভীষণ ব্যথিত হয়
ভাবে মানুষ কালো রঙকে এত অবজ্ঞা করে বলেই, সাদা মানুষকে নিয়ে এত আদিক্ষেতা দেখায় বলেই কালো রঙের অসহায় মনের মানুষগুলো বোকার মতো ফর্সা হবার বৃথা উপায় খোঁজে। আর তাদের অসহায়তায় মুনাফার বৃদ্ধি ঘটে কিছু অসাধু ব্যবসায়ীদের ভাণ্ডারে। অভাব অনটনে নিমজ্জিত পরিবারের কালো মেয়েটিও মরিয়া হয়ে ওঠে চড়া দামের একটা ফেয়ারনেস ক্রিমের কৌটো ঘরে আনতে, যা পুরোটাই হয়তো সোনার পাথর বাটি। তাই বা কেমন করে? সোনার পাথর বাটির স্বপ্ন তবু কোনো ক্ষতি করে না। ফর্সা হওয়ার স্বপ্নে ডুবলে শরীরে আবদ্ধ হতে পারে কিছু জটিল রোগের সাথে জীবননাশী ক্যান্সারের মতো মারাত্মক রোগও। এসব কথা ভাবতে ভাবতে দীপাঞ্জনের কানে কিছু মধুর শব্দ প্রবেশ করে। ওগো, তোমার চক্ষু দিয়ে মেলে সত্য দৃষ্টি, আমার সত্য রূপ প্রথম করেছ সৃষ্টি। তোমায় প্রণাম, তোমায় প্রণাম, তোমায় প্রণাম শতবার। স্বস্তির একটা বড় শ্বাস নেয় দীপাঞ্জন।